সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মেজবাউল আজম সওদাগর। বাম দিকে আছেন প্রবাসী সাংবাদিক এবং স্টুডেন্ট কনসালটেন্ট ইমদাদ চৌধুরী দীপু। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 7 আগস্ট 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 প্রণব মুখার্জি 4 ঘন্টার সফরে আসছেন আজ। 2011 দানব সরকার পুরো রাষ্ট্র গিলে খাচ্ছে। 2013 ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, হরতাল, 300 নেতাকর্মী গ্রেফতার। 2014 ডিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত। 2015 শ্যামল কান্তি ও সেলিম ওসমান ঘটনার পরিস্থিতির শিকার। 2016 মীর কাসেমের সঙ্গে ছেলে ও আইনজীবীর সাক্ষাৎ। 2017 রাজধানীতে টহল পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ। 2018 নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ঘটনাস্থলে কর্মরত সাংবাদিকদের উপর হামলার বিচারের দাবি ইইউর। 2019 আলোকচিত্রী শহীদুলকে হাসপাতালে পাঠানোর নির্দেশ। 2022 জ্বালানি তেলের মূল্য ভর্তুকি দিতে রাজি নয় সরকার। 2023 বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘাত অব্যাহত, আহত 7। 2024 সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, মুক্তি পেলেন খালেদা জিয়া। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি প্রফেসর ডক্টর মেজবাউল আজম সওদাগর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি 2011 সালে দানব সরকার পুরো রাষ্ট্র গিলে খাচ্ছে। যদি 2011 সালেই দানব সরকার অভিহিত করা হয়, ওই সরকারকে গণমাধ্যম যদি অভিহিত করে এবং পুরো রাষ্ট্রকে গিলে ফেলার যে প্রক্রিয়া সেটি শুরু হয়, তাহলে 24 সালে এসে আমরা কি এই দানবীয় একনায়কতন্ত্রের পূর্ণরূপ প্রত্যক্ষ করেছিলাম কিনা? যাদের প্রতিবাদ করবার কথা ছিল তারা আসলে পারেনি কেন? রাষ্ট্র কি একেবারে অচল হয়ে গিয়েছিল, না নাগরিক শূন্য জনশূন্য রাষ্ট্র হয়ে গিয়েছিল? রাষ্ট্র গিলে খাচ্ছে। তো রাষ্ট্রটার চরিত্র কিন্তু হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্র। রাষ্ট্রের যাত্রা শুরু হচ্ছিল তখন। ফ্যাসিবাদ ধীরে ধীরে বিকশিত হচ্ছিল। ফ্যাসিবাদ বিকশিত হওয়ার এলিমেন্টসগুলো কি কি? ফ্যাসিবাদ বিকশিত হওয়ার প্রধান এলিমেন্টসগুলো হচ্ছে যে আপনি যে বললেন যে কেউ প্রতিবাদ করছিল না কেন, যারা 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 প্রতিবাদ করবে এদেরকে নিঃশেষ করে দেওয়া, এটা একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার প্রধান এলিমেন্ট। এই নিঃশেষ করে দেওয়ার মধ্য দিয়ে আস্তে 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 শুরু হয় বিকশিত হওয়া, এবং বিকশিত হতে 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 ফ্যাসিবাদ এমন একটা জায়গায় আসে যে জায়গায় এসে সে একটা সময় নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারে না। সে মনে করে যে প্রত্যেকেই আমার শত্রু। কেন এটা মনে করে? কারণ তার পুরো রাষ্ট্র ব্যবস্থা একটি মিথ্যা
একটি একটি ভুল একটি ন্যারেটিভ একটু সাজিয়ে দেওয়া, মানে নাটকের মতো একটা ন্যারেটিভ, সব কিছুর উপরই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পরে একটা ইন্টারডিপেন্ডেন্সি রিলেশনশিপ তৈরি হয়। ইন্টারডিপেন্ডেন্সি রিলেশনশিপ কেমন, যে আমি এইভাবে রাষ্ট্র ব্যবস্থা আমি এভাবে চালাবো, তুমি আমাকে হেল্প করবা, আর তোমাকে আমি এই সুবিধাটা দিই, মানে চোরে চোরে হ্যাঁ, মাসতুতো ভাই। চোরে চোরে মাসতুতো ভাই। এইভাবে সোসাইটির, প্রশাসনের, রাষ্ট্রযন্ত্রের মানে প্রত্যেকটা গোটা কাঠামো, পুরো কাঠামোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে এই ফ্যাসিস্ট গোষ্ঠীর একটা অলিখিত একটা চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তির মধ্য দিয়ে আস্তে 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 সে তার রাষ্ট্র ব্যবস্থাকে চালাতে থাকে। এইভাবে প্রত্যেকটা জিনিসকে সে গিলে খাওয়ার চেষ্টা করে, এবং গিলে খেতে খেতে সে একটা দানব আকার ধারণ করে। তো সেই বিষয়টাই গণমাধ্যমে প্রথম উঠে এসেছে। আর ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে প্রতিবাদ করতে পারবে না, এমন একটা পুলিশি ব্যবস্থা তৈরি করা হবে। প্রত্যেকটা মানুষের কাজের উপর নজরদারি, হাঁটা চলার উপর নজরদারি, তারপরে আপনাকে পার্সোনালিটি কাল্ট পলিটিক্স যেটাকে আমরা বলি, একটা ছবি টাঙানো হবে, একজন ব্যক্তিকে মহান করে তোলা হবে, তারপরে লক্ষ্য রাখা হবে, অল্টারনেটিভ থাকবে না, অল্টারনেটিভ থাকবে না, একটা লক্ষ্য রাখতে হবে, যে লক্ষ্য রাখে ওই গোষ্ঠী যে ওই ছবিটা কোনো ছবি অবমাননা হচ্ছে কিনা, বা ছবিটা নিয়ে আমি হাঁটতে আপনি যদি হাত থেকেও পড়ে যায় সেটাকেও অবমাননা হিসেবে গণ্য করা হবে। ছবিটার উপর যে একটা কালো দাগ পড়ে সেটাও অবমাননা হিসেবে, রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হবে। আপনি দেখবেন যে প্রত্যেকটা ফ্যাসিবাদী রাষ্ট্র, যাকে বলে, হ্যাঁ, প্রত্যেকটা ফ্যাসিবাদী রাষ্ট্রে এই বৈশিষ্ট্যগুলো আছে। এইভাবেই হাসিনা একটা ধীরে ধীরে পর্যায়ে এই গিয়ে রাষ্ট্রকে এই পর্যায়ে এই পর্যায়ে হাসিনা নিয়ে গিয়েছে। মেজবাহুল আজম সওদাগর, আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়ে। দীপু, সাংবাদিক দীপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো অনেকদিন যাবতই দেশের বাইরে আছেন, তো বাংলাদেশ যে ধীরে ধীরে এই দানবীয় রাষ্ট্র বা ফ্যাসিস্ট রাষ্ট্র হয়ে উঠেছে বা হয়ে উঠছে, এটি কি আপনারা খেয়াল করেছিলেন, বা খেয়াল করলে আপনারা তখন এটি বলবার চেষ্টা করেননি কেন? ফ্যাসিবাদের দীর্ঘ শাসন থেকে যে দেশের যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনের কারণে আমার দেশে আসার সুযোগ হলো। আমার দেশে আসার সুযোগ হতো না যদি এই পরিবর্তনটি না হতো। কারণ প্রবাসে থেকে আমি এই দেশের জন্য, দেশের মাটি মানুষের জন্য লড়াই করেছি। শুধু আমি নয়, আমি যদি আজকে এই অনুষ্ঠানে স্মরণ করি যে আমার সহকর্মী কিংবা সেখানে যিনি সাংবাদিকতা করেন কনক সারওয়ার, আপনারা জানেন তার কন্টেন্টের জন্য তার বোনকে ধরে নিয়ে আসা হয়েছিল। ভাই যেটি বলছিলেন যে একটা বইয়ের সংস্কৃতি কিংবা কিছু বলা যাবে না, বলার স্বাধীনতা নেই, সেই স্বাধীনতাটি তো দেশে ছিলই না। প্রবাসে যারা সেটি করেছেন, দেশের জন্য করেছেন, বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছেন কিংবা এই বিপ্লব তৈরিতে যারা নেপথ্যে কাজ করেছেন, তারাও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। কারো জায়গা জমি নিলামে উঠেছে, এই ধরনের খবর আমরা পেয়েছি। কারো জায়গাতে সাইনবোর্ড মেরে দেওয়া হয়েছে, সেটি দেখেছি। আমি সেখানে অন্তত 100টা ফ্যাসিবাদ বিরোধী পোস্টার প্রকাশ করেছিলাম এবং ফেসবুকে সেটি অব্যাহতভাবে পোস্ট করতাম। তখন দেখতাম যে এখান থেকে একজন লাইক দেওয়ারও সাহস পাচ্ছে না। এই ফ্যাসিবাদী শাসনটা এত বইয়ের, এত আতঙ্কের, এত দানবীয় একটি রূপ নিয়েছিল যে মানুষ একটা ফেসবুক পোস্টে যে লাইক দেবে সেই সাহসটি পায় না, কমেন্ট করা তো দূরের কথা। এই দীপু ভাই, এখন তো আবার অনেকে বলবার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ভালো ছিল, এরকম কিন্তু আবার বলার চেষ্টা করছেন অনেকে নানান কৌশলে, বা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন, বা সেই শাসনামলকে মূল্যায়ন করার চেষ্টা করছেন। কেউ ইতিবাচকভাবেও দুই একজন মূল্যায়ন করার চেষ্টা করছেন যে সব কি খারাপ করেছে, কিছু তো ভালো করেছে। এই যে ধারণাটা, এই ধারণাটি কিন্তু আবার প্রচার শুরু হয়েছে। 15 বছরের যে দানবকে আমরা সরিয়েছি, সেটার একজন লোক পালিয়ে যাওয়া মানে তার ফ্যাসিজমটা পালিয়ে যাওয়া নয়, তার ফ্যাসিজমের যেই দীর্ঘদিনের যে স্তরে স্তরে মানুষ রেখে গেছে, সেটার মূল উৎপাদনের জন্য এই ধরনের অনুষ্ঠানের খুব বেশি প্রয়োজন। আমি এই ফ্যাসিজম বিপ্লবের পরে একটি বই প্রকাশ করেছি, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের শেখ হাসিনার যে অপরাধ করেছে, তার যদি একবার ফাঁসি হয়, তো 100টা অপরাধের জন্য তার 100 বার ফাঁসি হওয়া দরকার, কিন্তু সেটা তো হবে না। তাইলে তার পুরো একটা দলকে সে রেখে যে পালিয়ে গেল, এই যে তার আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলকে দফায় দফায় ভোটারবিহীন নির্বাচন করা, ডামি নির্বাচন করা, দিনের ভোট রাতে করা, মানুষের সাথে উপহাস করা, তো এই সমস্ত জিনিস তুলে ধরতে হবে। আমি বড় থেকে 50টি ঘটনা সেখানে নিয়ে এসেছি। এবং আমি যে পোস্টারের কথা বলছিলাম, ফেসবুকে আমার একটি পোস্ট একজন শেয়ার করেছিল, সে একজন প্রবাসী। এই পোস্টটা শেয়ার করার জন্য পিবিআই তার বিরুদ্ধে মামলা দিয়েছে।
সেই ছেলেটির বিরুদ্ধে শাস্তি হয়েছে, সাজা হয়েছে, মামলার রায় হয়েছে, সেইটির জন্য বয়ে তার সেখানে হার্টের প্রবলেম হয়েছে, সে হার্টে রিং লাগিয়েছে। তো এই ধরনের একটা অপরাধ বোধ আমার মধ্যে তখন কাজ করতো, যখন ফেসিবাদ বিদায় নেয় নাই, যে আমি তো একটা লোক শুধু এই যে একজন না, অনেক নির্যাতিত মানুষ আছে যারা দেশে ফিরতে পারে নাই। আমিও 9 বছর পর দেশে ফিরেছি। তো আমরা এই ফেসিবাদকে বিদায় দিয়েছি এবং এই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, মানুষ যাতে না বলে যে আগেই ভালো ছিলাম, আগে কি ছিলাম, কিভাবে হাসিনা এই দেশকে রেখেছিল, কিভাবে লুটপাট হয়েছিল, কি বইয়ের সংস্কৃতি ছিল, এগুলো আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে। সাংবাদিক দীপু, আপনাকে ধন্যবাদ। একই প্রসঙ্গে আবার ওনার আলোচনার রেশ ধরে মেজবা ভাই আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং একেবারেই সাবজেক্টিভ, আপনি নানান সময় বলে থাকেন। এই যে মনে করেন আওয়ামী লীগের যে দুঃশাসনের 15 বছর, এই দুঃশাসনের 15 বছর বা 15 বছর 7 মাস, এটি কি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি? এটি তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মনে হয়। আবার আওয়ামী লীগকে অনেকে অনেকভাবে প্রাসঙ্গিক করছেন, ইতিবাচক কাজগুলো আনার চেষ্টা করছেন, বা আওয়ামী লীগের লোকজন বা ফ্যাসিস্টের যারা দোসর তারা কিন্তু কিছু কিছু সোশ্যাল মিডিয়া সহ নানানভাবে বুস্ট আপ হচ্ছে। এই বিষয়টি আসলে যদি আমরা নোটিস না করতে পারি রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে? খুবই বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই সিগনিফিক্যান্ট এবং থট প্রভোকিং একটি প্রশ্ন আপনি তুলেছেন। তো এইখানে প্রথমে আমি বলতে চাই যে সেটি যাতে না হয় সে বিষয়ে কিন্তু আপনিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই ধরনের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে এটা প্রতিষ্ঠিত হয়, 15 বছর কি হয়েছিল, আমরা অনেকেই এখানে আলোচনা করার সুযোগ পাচ্ছি এসে। আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই ক্ষেত্রে। এটার জন্য প্রচুর পরিমাণ একাডেমিক ওয়ার্ক হওয়া উচিত, গবেষণা হওয়া উচিত, সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়াম, আলোচনা সভা, এগুলো প্রতিনিয়ত হওয়া উচিত। এবং এগুলো রাজনৈতিক দলগুলোর তো এটাই, এই জায়গাটায় কমন ইন্টারেস্ট থাকা উচিত। রাইট, কমন ইন্টারেস্ট থাকা উচিত। এবং এই বিপ্লবের পক্ষের যে রাজনৈতিক দলগুলো সবাইকে এখানে ঐক্যবদ্ধ হয়ে এই জায়গাটাতে প্রচুর পরিমাণ কাজ করা উচিত। প্রতিদিন এই ধরনের আলোচনা অব্যাহত রয়েছে। এবং আমি আপনাকে একটু ইনপুট দেই। গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু একটি কথা বলেছেন, অত্যন্ত দামি কথা, এই বর্ষপূর্তির সময়ে এসে, যে আসলে রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু কমন ইন্টারেস্টে যেন আমাদের মুখ দেখা দেখি বন্ধ না হয়ে যায়। চমৎকার একটা কথা। এই যে মুখ দেখা দেখি বন্ধ হওয়া, এটা কিন্তু নির্মম উপলব্ধি থেকেই তিনি বলেছেন। রাইট, এই যে উপলব্ধিগুলো ওনার পক্ষ থেকে অনেক মাঝে মাঝে এরকম কথা আমরা শুনি, খুব আশান্বিত হই আর কি। ওনার সম্পর্কে তো পূর্বে অনেক নেগেটিভ প্রচারণা ছিল, কিন্তু আপনি বক্তব্যগুলো যদি এখন খেয়াল করেন, এটি একটি বক্তব্য যেমন বললেন, আরও এরকম অনেক কথা আছে। তো আমরা আশা করছি যে উনি আসার পরে এগুলো রিফ্লেক্টেড হবে আমাদের আওয়ামী লীগের দুঃশাসনের। এবং এখানে এই যে চিত্রগুলো তুলে ধরার ক্ষেত্রে আমি একটু আগে বললাম যে সেমিনার, সিম্পোজিয়াম এবং একাডেমিক ওয়ার্ক করতে হবে। এবং পলিটিক্যাল সায়েন্সের যে ইন্টারন্যাশনাল লিটারেচার, আপনি জানেন একাডেমিক কাজ করে যারা, তারা সবাই ইন্টারন্যাশনাল, সবাই জানে এটা, ইন্টারন্যাশনাল লিটারেচারে এই বিষয়গুলো ঢুকাইতে হবে। এবং এটা কাজ করার জন্য পৃষ্ঠপোষকতা লাগবে, রাষ্ট্রীয় পর্যায়ে থেকে রাষ্ট্রকেই এই কাজটা করতে হবে। আর যেটা শুরু হয়েছে এখন, এটা হচ্ছে ফ্যাসিবাদকে নরমালাইজেশনের একটা প্রসিডিওর। আপনাকে এখানে আইডেন্টিফাই করতে হবে এই নরমালাইজেশনের জন্য কে সূক্ষ্মভাবে পৃষ্ঠপোষকতা করছে, কোন মিডিয়া, এটা ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। এটা কিন্তু কালচারাল উইং সবচেয়ে ভয়ঙ্কর রোল প্লে করছে। আপনি দেখেন কালচারের মাধ্যমে কিন্তু অনেক কিছু নরমালাইজেশন প্রক্রিয়া তো শুরু হয়েছে। এবং আরেকটা ন্যারেটিভ নিয়ে আসা হচ্ছে যে ষড়যন্ত্র করে সরানো হয়েছে, তিনি কোনো অপরাধ করেননি। তিনি আবার বলতেছেন যে তিনি কোনো অপরাধ করেননি, আমার কি অপরাধ, এভাবে বলছেন। 1 বছর পরে এসেও কিন্তু কোনো ধরনের কারো কোনো উপলব্ধি নাই। এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী, আমি জানি না তারা কি ভেবে এটা করছেন, তারা ইতিহাস পড়েছেন কিনা বা পড়েন কিনা বা খবর টবর রাখেন কিনা, তারা শেখ হাসিনাকে কেন্দ্র করেই তারা আওয়ামী লীগকে এখানে ফিরিয়ে আনবেন, আবার শেখ হাসিনা শাসন ক্ষমতায় আসবেন, সেই ধরনের স্বপ্ন তারা দেখছেন। এবং এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে, অনেক ভালো একজন শাসক ছিলেন তিনি, এটা হয়েছে। এখন আমাদেরকে এই ন্যারেটিভগুলোকে কিন্তু পাল্টা ন্যারেটিভ দিয়ে আমাকে এগুলোকে কাউন্টার দিতে হবে, পরাজিত করতে হবে। সেটার জন্য আপনি যেমন একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, এরকম আরও প্রত্যেকটা পর্যায় থেকে
ট্রেনিং দিতে হবে রাজনীতিতে যারা বিপ্লবে অংশ না নিয়েছে কিন্তু মেজবা ভাই এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু মিডিয়াটিকে কিন্তু তারা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন নির্দ্বিধায় অবলীলায়, অনেকেই প্রকাশ্যে বসেই করছেন, ঢাকায় বসে করছেন, বাড়িতে বসে করছেন, আবার ঘুরছেন ফিরছেন স্বাভাবিকভাবেই। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়ায় যদি এই বিষয়গুলো কাউন্টার ন্যারেটিভ বা এই যে ন্যারেটিভগুলো ডিবাং করা না হয়, তার ডিমেরিটসটা কত দ্রুত আমাদের সামনে আসতে অনেক পারে? বেশি ডিমেরিটসটা আমাদের দ্রুত সামনে আসবে। এটাই তো নর্মালাইজেশন প্রসিডিওর, এবং যেটাকে আমরা পুনর্বাসন, এই পুনর্বাসনের তো এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এক্ষেত্রে কাজ কি? যারা বিপ্লবে অংশ নিয়েছে, যারা রাজনৈতিক দলের ইয়াং জেনারেশনের যারা কর্মী, এদেরকে মোটিভেট করতে হবে এগুলোকে কাউন্টার দেওয়ার জন্য। একটা জিনিস মনে রাখতে হবে যে ফ্যাসিবাদের কিন্তু দুইটা ধরন আছে। একটা ফিজিক্যালি যে ফ্যাসিবাদের যারা মূল কর্তা ব্যক্তি তারা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের যে ন্যারেটিভটা রয়ে গেছে, ন্যারেটিভটাকে কি আফটার লেট ফ্যাসিজম, রাইট, ন্যারেটিভটাকে কি আপনি এস্টাবলিশ করবেন? ব্যক্তি পালিয়ে গেলেই তো ফ্যাসিবাদ পালিয়ে যায় না। আপনাকে একটি ধারণা, ফ্যাসিবাদ একটি ধারণা, একটি কনসেপ্ট, একটি রাষ্ট্র পরিচালনার একটি পদ্ধতি। হ্যাঁ, তা সেটা আপনি নেগেটিভ পজিটিভ এটা আপনারা সবাই জানি। তো সেইটাকে আপনি কি আবার এস্টাবলিশ করবেন কিনা? ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে হচ্ছে কিনা, ফ্যাসিস্ট হচ্ছে তো, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যে ন্যারেটিভটা ব্যবহার করা হতো, যেমন একটা উদাহরণ আমি বলি, যে জঙ্গি ন্যারেটিভ ধরেন, যে দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে তাকে বলা হতো জঙ্গি, এবং জঙ্গি ইয়াকে ওইখানে কালো মানে আয়না ঘরে নিয়ে গিয়ে বড় দাড়ি বানাইলো, একটা কালো পতাকা বানাইলো, নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে জঙ্গি এখানে পাওয়া গেছে। একটা ছোট বাচ্চা তাকেও বলতেছে জঙ্গি, ওকেও মেরে ফেলছে গুলি করে। এখন আমরা দেখতেছি যে জাহাজবাড়ি হত্যাকাণ্ডে 9 জন তরুণকে 9 জায়গা থেকে ধরে নিয়ে আসছে, এসে ওগুলোকে দাড়ি টাড়ি বানায় কালো পতাকা দিয়ে দিয়ে ওখানে হত্যা করছে। দেখা যাচ্ছে প্রত্যেকের মানে চোর চুরি করলে যে একটা আপনার এই যে পিছন দিয়ে গুলি ঢুকে, চোর চুরি করলে যে একটা প্রমাণ রেখে যায়, পিছন দিয়ে গুলি করা, সব গুলিটা পিছন দিয়ে ঢুকেছে, সামনে দিয়ে বের হয়েছে। আর তারা আমাদেরকে দেখালো যে সম্মুখ যুদ্ধ হয়েছে তাদের সাথে, যুদ্ধে 9 জন এখানে মারা গেছে। এই যে ন্যারেটিভ, এরকম একটা বললাম, এরকম অসংখ্য ন্যারেটিভ আছে। ন্যারেটিভ জিনিসটা কি, কেন ব্যবহার হয়? এটা শাসন ব্যবস্থাকে লেজিটিমেট করার জন্য, মানুষের সামনে ভালো হিসেবে উপস্থাপনের জন্য এই ন্যারেটিভগুলোকে ব্যবহার করা হয়। অথচ এই ন্যারেটিভগুলো আমরা খুলে দিয়েছি, পুরোটাই নাটক, পুরোটাই মিথ্যা, পুরোটাই ইতিহাস বিকৃতি। এইগুলো থেকে কাউন্টার ন্যারেটিভ আপনাকে তৈরি করতে হবে, এবং ওই ন্যারেটিভ আমাদের যেন কেউ ভুলক্রমে ওই ন্যারেটিভ ব্যবহার না করে। আমাদেরকে নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে। কী ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই, কেন এই বিপ্লব হয়েছিল, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, দুঃশাসনটাও যদি সামনে আনা যায়, সেই দুঃশাসন সামনে আনতে হবে তো অবশ্যই, এবং সেটা তো অবশ্যই মনে করিয়ে দিতে হবে, এবং কয়েক বছর এগুলো আপনাকে চালু রাখতে হবে, যেন আপনার অনুষ্ঠানটাও চালু রাখতে হবে। এটি একটি জায়গা যেখানে ফ্যাসিস্ট ন্যারেটিভগুলোকে বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ এখানে তৈরি হবে। মেজর ভাই, আপনার কাছ থেকে শুনবো আবারও। এমদাদ চৌধুরী, এই যে কালচারালি আমরা আসলে ফ্যাসিজমের বিরুদ্ধে শক্ত কোনো কালচার দাঁড় করতে পারছি না, এটির কারণ কি? আমাদের কালচার কি মনে করেন ফ্যাসিজম এমনভাবে ঢুকেছে যে এখান থেকে ফ্যাসিজমকে বিদায় দিলে কালচার শূন্য হয়ে যায়, বিষয়টি কি এরকম, না অন্য কোনো আমাদের এই জায়গাটিতে ফোকাস করা হয়নি? আমাদের সরকার বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, বা সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বলেন, কেউ কি এই জিনিসগুলোতে ওইভাবে নজর দেয়নি? কোন দুর্বলতা? বিপ্লবের তো নিশ্চয়ই একটি আকাঙ্ক্ষা আছে, তো বিপ্লবের আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয় তাহলে তো বিপ্লবটা ব্যর্থ। বিপ্লব কিংবা এই যে 15 শতাধিক লোকের শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের তো একটা আকাঙ্ক্ষা ছিল, কিংবা তারা তো শহীদ হয়ে পরপারে চলে গেছেন, দায়টা তো আমাদেরকে রেখে গেছেন। তো আমাদেরকেও তো একটা জবাবদিহিতা আছে, আমাদের তো একটা আত্মসমালোচনা আছে। আমরা খুব অপরাধ বোধ করি যখন শুনি, যখন আমি বাংলাদেশ থেকে দেশে আসব, অনেকে বলছেন যে দিবু ভাই আপনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশে পৌঁছে হতে দেখবেন গণেশ পাল্টে গেছে। তো মানুষের যে একটা ধারণা যে আবার হয়তো এই ফ্যাসিজমটা ফিরে আসবে, শেখ হাসিনা তো আবার ফিরে আসবে, এই ধারণা কেন তৈরি হচ্ছে? তারপর হচ্ছে যেই প্রজন্মকে আমরা মনে করতাম যারা শুধু মনে হয় মোবাইল টিপে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, কিন্তু এরা আমাদেরকে যে বার্তাটা দিয়েছে, আমার মনে হয় যে তারা এই দেশকে পাহারা দেবে এবং তারা এই ফেসিবাদটা আর চায় না। তো আমাদের প্রকাশনা, আমাদের প্রচারণা, আপনারা যারা সাংবাদিকতা এখানে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা টেকনিক্যাল সেশন করেন এবং একটা মনিটরিং সেল করেন যে এই সমস্ত বিষয় টিভিগুলা কোনো চক্রান্ত ষড়যন্ত্র করছে কিনা, কোনো একটা আমাদের কালচারগুলোতেও হাত দিতে হবে, কারণ মিডিয়াটাকে দলীয় আসলে মূল কথা যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে আমাদের সবগুলো মাধ্যম বাংলাদেশের পক্ষে
কথা বলাতে দেশ হবে। মাটি মানুষ গণতন্ত্রের হ্যাঁ, মানবাধিকারের পক্ষে কথা সেখানে বলবে। কখনো কথা বলতে গেলে দেখা যাবে কোন রাজনৈতিক দলের বিপক্ষে যেতে পারে, কারোর পক্ষে যেতে পারে, বাট দিন শেষে বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে হবে। এবং যে বাংলাদেশপন্থী যে মানসিকতা, বাংলাদেশপন্থী যে সংস্কৃতি, এই সংস্কৃতির বিকাশ, এটি আরো বেশি স্ট্রং করতে হবে। সেটি একটা বিষয় যে সবার উপরে দেশ, সবার আগে, আপনারা যারা প্রবাসে থাকেন, সবার আগে আপনারা যারা প্রবাসে থাকেন, আপনাদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে। না, আমরা যেমন বিদেশিদের কাছে এই বার্তাগুলো ডিবাং আপনারা খুব সহজে করতে পারেন ইন্টারন্যাশনাল বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে, সেগুলোও তো করা উচিত। সেইটা মানে ফোকাস দেওয়ার সবচেয়ে বড় বিষয়, যেহেতু আওয়ামী লীগ দেশে দাঁড়াইতে পারতেছে না এবং তারা এই 15 বছরে বিপুল অর্থবিত্তের মালিক এবং তাদের এই টাকাগুলো দেশের বাইরে চলে গেছে। আপনি জানেন যে ইউকে থেকে তারা বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি যেদিন ইউএসএতে আসব, এই ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে কিন্তু এক ধরনের রাজনৈতিক শূন্যতা আছে। এই শূন্যতাকে ব্যবহার করে নতুন কেউ আবার ফ্যাসিস্ট না হয়ে উঠতে না পারে, সেটিও তো নজর। সেটি আপনার প্রারম্ভিক বক্তব্যে, সূচনা বক্তব্যে যেটি বলছেন যে এই ধারাবাহিকতা হবে কিনা, আজকে আপনি যে দিনলিপি বলতেছেন আবার ওই দিনলিপি বলতে হবে না, এইগুলা আমি যে শ্বেতপত্রটি প্রকাশ করেছি সেখানে আমি একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ যেটি করেছে সেটি যদি আবার হয় তাহলে কি আমি আবার প্রকাশনা সেটি আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ তো করতে পারে, সেটি যাতে না হয় সেই পাহারাদারি আমাদেরকে থাকতে হবে। আর বিদেশের ষড়যন্ত্রের একটু বিষয় বলবো যে আমি যে নিউ ইয়র্কে থাকি, আপনি জানেন এখানে জাতিসংঘের সদর দপ্তর, এই সেপ্টেম্বর মাসে দেখা যাবে যে আওয়ামী লীগ সেখানে খুব উশৃঙ্খলতা করবে, যে যখন প্রধান উপদেষ্টা যাবেন সেখানে তারা প্রতিবাদ বিভিন্ন কর্মসূচি পালন করবে। কিংবা আমি আসার ঠিক আগের দিন যে একটা লিটল বাংলাদেশ নামক জ্যাকসন হাইট যেটি নিউ ইয়র্কের, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়, তারপরে বামপন্থী সংগঠন, আওয়ামী লীগ একাকার হয়ে বলতে চাই যে বাংলাদেশে সেনাবাহিনী যেটি করছে আমরা যাতে জাতিসংঘে সেনাবাহিনী যেতে না পারে সেই ব্যবস্থা করব। তো এই যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে সেটি গ্লোবালি আমাদেরকে পৌঁছাতে হবে যে আওয়ামী লীগ কি করেছিল, কি কারণে আওয়ামী লীগ বাংলাদেশের প্রশ্নে একেবারে আপোষ করা যাবে না। দেশ মাটি মানুষ গণতন্ত্র মানবাধিকার। এবং আরেকটি মেসেজ আমি একজন প্রবাসী হিসেবে যেটি বলতে চাই, আমি এই দেশে লেখাপড়া করেছি, বড় হয়েছি, বিদেশে এখন প্রবাসী হয়েছি। আমার প্রজন্ম বাংলাদেশে আসবে কিনা এটি আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। আমি আমার প্রজন্মের জন্য এই দেশকে তৈরি করতে পারবো কিনা এটি একটি বিষয়। এখানে আমার পরিচয়ে যেটা স্টুডেন্ট কনসালটেন্সি বলা হচ্ছে, বাংলাদেশের ছাত্ররা, বিপুল সংখ্যক ছাত্ররা দেশের বাইরে, আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে, দেশে তারা স্বস্তি বোধ করতেছে না। মেজবাউল আজম সওদাগর, আপনার কাছ থেকে বিদায় নেব, 1 মিনিটে বলবেন। সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের 1 বছর আমরা পালন করলাম, উদযাপনও করলাম, শিক্ষা কি নিতে পেরেছি? শেষ বার্তা কি দিবেন? রাজনৈতিক দল, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হলো, সবগুলো রাজনৈতিক দল নির্বাচনমুখী, গোটা জাতি নির্বাচনী ট্রেনে চড়ে বসেছে। এমন পরিস্থিতিতে আসলে আমরা গত 1 বছর থেকে কতটুকু শিক্ষা নিতে পেরেছি? ভবিষ্যৎ পথটা কেমন হওয়া উচিত? শিক্ষা অবশ্যই নিতে পেরেছি। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি লক্ষ্য করি, তাদের রাজনীতি চর্চায় তাদের মধ্যে এক ধরনের অদৃশ্য একটা প্রেশার তৈরি হয়েছে, চাপ তৈরি হয়েছে যে আগামী দিনে কেমন রাজনীতি করতে হবে, সেটার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একটা অস্থিরতার মধ্যে আছে। মানে জনভীতি আছে, তাদের জনভীতি আছে তৈরি হয়েছে, এবং নতুন নতুন যে প্রেশার গ্রুপ তৈরি হয়েছে এটা কিন্তু থেমে যাবে না। এটা রাজনৈতিক দলগুলোর উপর তাদের অব্যাহত প্রসার থাকবে এবং এই চ্যালেঞ্জ নিয়ে আগামী দিনে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে হবে। এবং আমি খুবই আশাবাদী যে রাজনৈতিক দলগুলো শিক্ষা নিবে এবং আগামী দিনে তারা এমন রাজনীতি করবে যেন আগের আমাদের সেই দুর্দিনের চিত্র যেন আবারও ফিরে না আসে, এই ফ্যাসিবাদের দিনলিপি যেন আমাদের আর করতে না হয়, আমরা সেই আশাই করব। জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর মেজবাউল আজম সওদাগর, ধন্যবাদ ইমদাদ চৌধুরী আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।